আপনি জানেন যে ফখরুল ইসলাম সাহেব একটি মন্তব্য করেছিলেন, নির্বাচনের ঘোষণা দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে উনি বলেছিলেন। এবং উনি আরেকটি কথা বলেছিলেন যে বিএনপি কোনো বিপ্লবী দল না। আপনারা যারা বিপ্লব বলছেন, আপনারা বিপ্লবী দল গঠন করুন, বিপ্লবী দল না। এবং নির্বাচনের জন্য একটি আমরা দেখলাম, লক্ষ্য করছি যে তারা প্রচেষ্টা করছে এবং সর্বশেষ যে জিনিসটি আমরা উপলব্ধি করলাম, যেটা উনি হয়তো অস্বীকার করেছেন বা বলেছেন আমি এভাবে বলিনি, আওয়ামী লীগকে, পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে অংশগ্রহণের জন্য উনি একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়গুলো যেহেতু আপনারা বিএনপির যে মোর্চার মধ্যে আছেন বা বিএনপির সাথে আপনারা একসাথে আন্দোলনও করেছেন, আপনাদের ভাবনাটা জানতে চাই। কারণ আপনাদের ভাবনাটা এজন্যই জানতে চাই কারণ এই জুলাই আগস্ট বিপ্লবে আমরা তরুণদের অংশগ্রহণ দেখেছি। আপনি একজন তরুণ রাজনীতিক, আপনাদের দলটাও তরুণ। সো আপনাদের ভাবনাটা কি যে এই পতিত আওয়ামী লীগ যারা মানে কি বলবো, যারা গণহত্যার সাথে জড়িত, এই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে কিনা এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন এই বক্তব্যটি দিয়েছেন, এটি আসলে বাংলাদেশের জনগণ তথা ছাত্র জনতার বক্তব্য ছিল না বা প্রত্যাশাও ছিল না। মানে জনগণ বিএনপির কাছ থেকে এই ধরনের বক্তব্য বা এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের কমেন্ট গ্রহণ করবে, শুনবে, এটা আসলে কারোই মানে কোনোভাবেই চিন্তার মধ্যেও ছিল না। তো মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যের পরপরই তীব্র সমালোচনা হয়েছে, তীব্র প্রতিবাদ হয়েছে যে যার জায়গা থেকে। আমরাও আসলে ওনার এই বক্তব্যকে অ্যাকসেপ্ট করি নাই, গ্রহণ করি নাই। আমরা আমাদের যে যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসাবে, আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে, আমরা স্পষ্টভাবে বলেছি যে এটি আসলে জনগণের প্রত্যাশিত যে কমেন্ট বা বক্তব্য এটি নয়। এবং বিএনপি যদি এই জায়গা থেকে সরে না আসে, তাহলে জনগণ কিন্তু এক পর্যায়ে বিএনপির বিরুদ্ধেও দাঁড়াতে কালক্ষেপণ করবে না কিংবা সিদ্ধান্ত নিতে দেরি করবে না। তো গত কালকে না তার আগের দিন দেখলাম ফেনীর একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সেই বক্তব্য পুনরায় বিশ্লেষণ করে তিনি বলেছেন যে আমি ওভাবে মিন করি নাই বা ওভাবে বলতে চাই নাই। আমি বলতে চেয়েছি যে বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা ব্যান করার কেউ না। কোন দল রাজনীতি করতে পারবে বা কোন দল করতে পারবে না সেটা একান্তই সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। তো কালকে তিনি এইভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, এই ব্যাখ্যা তিনি যদি তার মন থেকে, তার দলীয় স্ট্যান্ড থেকে বা তাদের দলীয় পজিশন যদি এটা হয়, আমরা অ্যাপ্রিসিয়েট করি যে জনগণ সিদ্ধান্ত নিবে। অ্যাকচুয়ালি আমরাও চাই না নির্বাহী আদেশে কোনো দল ব্যান হোক, কোনো সংগঠন ব্যান হোক। জনগণই একমাত্র সিদ্ধান্ত নেওয়ার মালিক। জনগণই ডিসাইড করবে, জনগণই সিদ্ধান্ত নিবে কে রাজনীতি করতে পারবে আর কে পারবে না। এখন আসেন আওয়ামী লীগের প্রশ্নে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল যারা বলছেন, আমি মনে করি তাদের প্রত্যেকের মধ্যে দুর্বিসন্ধি রয়েছে। প্রত্যেকের মধ্যে। আওয়ামী লীগ এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না, কোন রাজনৈতিক দলের কাতারেই পড়ে না। কারণ বিগত 15-16 বছর আগেই রাজনৈতিক দলের ক্যাটাগরি থেকে আওয়ামী লীগ খারিজ হয়ে গেছেন। কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে চরিত্র, যে বৈশিষ্ট্য থাকা দরকার, আপনি কি টিটু ভাই মনে করেন আওয়ামী লীগের মধ্যে সেই রাজনৈতিক চরিত্র বা বৈশিষ্ট্য অবশিষ্ট ছিল, বিদ্যমান ছিল? অ্যাবসলিউটলি নো, একবারেই না। 15 বছর ধরে তারা যেটি চালিয়েছে একবারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশকে তারা শোষণ করেছে, স্রেফ শোষণ। এটাকে কোনোভাবেই আপনি শাসন বলতে পারেন না, শোষণ। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ 15-16 বছর আগেই রাজনৈতিক দলের তালিকা থেকে খারিজ হয়ে গেছে। এখন আসেন বিপ্লব পরবর্তী সময়ে বা বিপ্লবের যে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্ট, এই 5ই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে জনগণ এক প্রকারের কবর দিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এখন আপনি কবর দেওয়া একটা জিনিসকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনতে চান, ব্যাক করতে চান, পুনর্জন্ম দিতে চান, পুনঃপ্রতিষ্ঠা করতে চান, এটা তো জনগণ কখনোই মেনে নেবে না। এতগুলো মানুষ যেটার জন্য শহীদ হলেন, জীবন দিলেন,
রক্ত ঝরালেন, এখনো হাসপাতালের বেডে হাজার হাজার ছাত্র জনতা কাতরাচ্ছে, হাজার হাজার ছাত্র জনতার ক্ষত এখনো শুকায় নাই, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, কিন্তু ফারুক আমি আপনাকে ওই জায়গাতে একটু থাকতে চাই। আপনি বলছেন যে নোয়াখালীর একটি সভাতে উনি মির্জা ফখরুল সাহেব সংশোধন করেছেন, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, তাই না, যে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাহেব পরিষ্কার করে বললেন বিএনপি চায়, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, সব দলকে চায়। না এটা ট্রু, এটা তো উনি বলেছেন অবশ্যই। এখন উনি ওটাকে অস্বীকার করলে তো হবে না। আমরা তো এটাই বললাম গতকালকে বা তার আগের দিন ফেনীতে তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা যদি তাদের দলীয় অবস্থান হয় তাহলে অবশ্যই দল থেকে স্টেটমেন্ট দিতে হবে কিংবা দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করতে হবে বা ব্যক্ত করতে হবে। অন্যথায় আমরা উনার আগের যে দলীয় অবস্থান সেটা আমরা ধরে নিব যে বিএনপির অবস্থান, তারা আওয়ামী লীগকে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে চাই। এখন এই যে আমি কথাগুলো বলছি, এই ব্যাখ্যাটি আমি শেষ করতে পারি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এর আগেও বা আমাদের দুইজন উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত তারাও বলেছিলেন যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, পুরাতন দল, এই দেশকে মানে তারা অনেক কিছু দিয়েছেন, এই দেশে তাদের ত্যাগ আছে, তাদের রাজনীতি করার অধিকার আছে। এই যে নানামুখী মানে তৎপরতা, এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে পুনর্বাসন করা, পুনঃপ্রতিষ্ঠা করার একটা ভারতীয় প্রেসক্রিপশন তারা এদেশে বাস্তবায়নের চেষ্টা করছেন, একবারেই পরিষ্কার। এখন আসেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টাকেও একাধিকবার বলেছি, অন্যান্য উপদেষ্টাদের সাথে আমাদের একাধিক মিটিং হচ্ছে, তাদেরকেও বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নির্বাহী অর্ডারে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা আগস্ট মাসেই বলেছিলাম যখন প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছিল। আমরা বললাম যে আপনারা ইমিডিয়েটলি ইন্টারন্যাশনাল এজেন্সি বা তদন্তকারী সংস্থা বা জাতিসংঘের কোনো এনজিও বা আইএনজিও কে ইনভাইট করেন, তাদেরকে তদন্তের দায়িত্ব দেন, তারা একটা নিরপেক্ষ জায়গা থেকে, নিউট্রাল পজিশন থেকে আমাদের এই গণহত্যার তদন্ত করুক। তারা তদন্ত করলেই আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট গণহত্যাকারী দল বা সংগঠন এটা পরিষ্কার হয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল এটা রিকগনাইজড হয়ে যাবে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন। এরপরে আপনারা আইন পাস করেন, সেটা আপনারা ওই অধ্যাদেশ করে করবেন নাকি আপনাদের যে ফর্মুলায় আপনারা আইন পাস করেন সেভাবেই করেন যে বাংলাদেশে গণহত্যাকারী কোনো সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান রাজনীতি করা তাদের কোনো অধিকার নেই বা রাজনীতি করতে পারবে না। এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে ফ্যাসিস্ট সংগঠন, দল, ব্যক্তি তারা কিন্তু রাজনীতি করার কোনো এখতিয়ার বা সুযোগ পায় না। সব দেশেই বেইন। ফ্যাসিস্ট যারা তারা বেইন, গণহত্যাকারী যারা তারা নিষিদ্ধ। তাহলে আপনার কি হলো? আওয়ামী লীগকে রাজনৈতিক দল বারবার বলারও প্রয়োজন হলো না, আর রাজনৈতিক দল হিসাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করারও দরকার হলো না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পন্থায় আপনারা এই কাজটি করতে পারলেন। আমরা কিন্তু রাস্তা তাদের বাতলিয়ে দিয়েছিলাম, রাস্তা তাদের দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা কোনো এক অজানা কারণে সেই রাস্তায় হাঁটে না, সেই পথে হাঁটে না। জানতে চাই এই সাধারণ মানুষ এই অজানা কারণটা জানতে চায়। এই অজানা কারণটা হচ্ছে ভোটের হিসাব, এই অজানা কারণটা হচ্ছে নির্বাচনের হিসাব। আপনি তো নিজেই বলে দিলেন, আমি আসলে বলতে চাচ্ছিলাম, তাই না? তো এই ব্যালটের হিসাবটা জনগণ জানতে চায়, এই নির্বাচনের হিসাবটা। এখানে দুটো কারণ টুটু ভাই, আপনি যদি এটি পরিষ্কার আমার কাছ থেকে জানতে চান, একটি হচ্ছে বিশেষ করে আমাদের দেশে যেহেতু দীর্ঘদিন ভারতীয় একটা আধিপত্যবাদ, তাবেদারি বা তাদের একটা এখানে ব্যাপক একটা ইয়া ছিল, এটা তো অনস্বীকার্য। এবং স্টিল নাও আমি যদি বলি যে এখনো এখানে 90% সরকারি যে চেয়ার, এই চেয়ারগুলোতে তাদের লোক রয়েছে। কারণ দীর্ঘ 17টি বছর হাসিনাকে ব্যবহার করে তারা 1 থেকে 100 নম্বর চেয়ার, এই টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা তাদের দখলে নিয়েছিল। এই সরকার ক্ষমতায় আসছে 4 মাস হলো, এই 4 মাসে তারা জোর চেষ্টা চালিয়ে হয়তো। ফারুক ভাই, আমি আপনাকে একটু সংশোধন করে দিই, নিয়েছিল না, এখনো আছে। তার কারণ না, আমি ওই জায়গায় আসবো। তার কারণ আপনি দেখলেন যে বাংলাদেশ ব্যাংকে এই অফিসার নির্বাচনে আমি একমত কিছু ভাই, আমার বক্তব্যটা শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি একমত, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই সরকার
চেয়ারে বসার পরে আমাদের ছাত্র জনতা সরকার তারা 4 মাসে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে হয়তো 95 থেকে 100 ওই 95 থেকে 100 নম্বর এই 5টা চেয়ারে হয়তো রদবদল করেছে বা বহিষ্কার করেছে বা অব্যাহতি দিয়েছে। কিন্তু 1 থেকে 95 নম্বর যে চেয়ারগুলো, এই চেয়ারগুলোতে এখন পর্যন্ত ভারতীয় লোক, তাদের দোসররা বসা। তার মানে স্টিল নাও আপনি যদি চিন্তা করেন আমাদের এই প্রশাসন যন্ত্র যে ফাংশন করছে বা চলছে, এটা কিন্তু তাদের ব্যাপক একটা আধিপত্য, ব্যাপক একটা এখানে তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এখন কয়েকদিন আগেও আমরা দেখলাম যে একটা ব্যুরোক্রেটিক মানে মানে কি বলবো ওটাকে, আপনার এখানে একটা কুয়ের মতো আর কি বলা যায়, যে একটা ব্যুরোক্রেটিক এখানে একটা ষড়যন্ত্র তারা বাস্তবায়নের চেষ্টা করছে। কারণ জুলাই আগস্টে সব জায়গায় আগস্ট এবং সেপ্টেম্বরে এই হাসিনা এবং ভারতীয় দালালরা প্রচন্ড রকম চাপে ছিল, ভয়ে ছিল। তারা কিন্তু দুটো মাস একবারেই গর্তের মধ্যে লুকিয়েছিল। এবং ওই টাইমটাতেই আমরা একটা বড় ধরনের মিস্টেক করেছি, ভুল করেছি, যেটা আমরা এই সরকারকে বলেছি, যেটা আপনাদের দুর্বলতা বলেন, আপনাদের মানে ভুল সিদ্ধান্ত বলেন, যেটাই বলেন, এটা অবশ্যই মেনে নিতে হবে। কারণ আমরা বলেছিলাম আগস্টের 5, 6, 7 এই 3-4টা দিন সরকার গঠনের আগ পর্যন্ত যা করবেন তাই বৈধ। তখন বিপ্লব হয়েছে। ওই সময় আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার কথা ছিল। আমরা অতিমাত্রায় উদারতা দেখালাম, আওয়ামী লীগের প্রতি প্রেম, ভালোবাসা। কেউ আবার ভোটের চিন্তা শুরু করে দিলেন যে আওয়ামী লীগের তো 20% ভোট আছে, এখনই যদি তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে এই 20% ভোট তো গোল্লাই যাবে না, এই ভোট আমার পকেটে ঢুকাতে হবে। এই জন্য তড়িঘড়ি করে আমাদের যারা প্রথম সারির দল, তারা আবার কে কার উপরে, কে কার থেকে এগিয়ে যেতে পারে, কে কার থেকে আওয়ামী লীগের প্রতি দরদ দেখাতে পারে, উদারতা দেখাতে পারে, একবারে একটা প্রতিযোগিতায় নেমে গেলেন। একবারেই তীব্র প্রতিযোগিতা, মনে হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল খেলা হচ্ছে। একদম সত্য কথা। কে কার থেকে এগিয়ে, স্রেফ তাদের এই ভোট ব্যাংক টানার জন্য। এই যে তাদের একটা অশুভ চিন্তা, আপনারা যদি এই অশুভ চিন্তাই করেন, ক্ষমতা কেন্দ্রিক চিন্তাই থাকে, তাহলে তো ভাই এই বিপ্লবের দরকার ছিল না, এত মানুষের জীবন দেওয়ার প্রয়োজন ছিল না, এত মানুষকে হত্যা করার তো যে খেলা আওয়ামী লীগ খেলেছে, এগুলো মানুষ কেন জীবন দিল? এই জিনিসটি আসলে আসলে টোটালি আমরা বাকরুদ্ধ হয়ে যাই যখন তাদের এই কর্মকাণ্ডগুলো আমরা দেখি। আরেকটা বিষয় আমরা এই সরকারকে শুরুতেই বলেছিলাম যে আপনারা নির্বাহী আদেশে খুনি হাসিনার মোটা দাগে যেখান থেকে ক্ষমতার চর্চা হয় সেই পোস্টগুলোতে আপনারা দেশপ্রেমিক অফিসারদের নিয়োগ দেন, হাসিনার দোসরদের বহিষ্কার করেন, অব্যাহতি দেন। যেমন ক্ষমতার প্র্যাকটিস মোটা দাগে যদি বলেন, পুলিশের কথা যদি চিন্তা করি, থানাগুলো থেকে হয় থানার ওসি যারা, জেলা পর্যায়ে পুলিশের এসপি, পুলিশ সুপার, তারপরে আপনার ডিএমপি, সিএমপি বা আরএমপি যারা মহানগর পুলিশে রয়েছেন হেডকোয়ার্টারে, এরকম মোটা দাগে খুব বেশি কিন্তু সংখ্যাটা না। মোটা দাগে আমরা বললে 700-800 পোস্ট থানা সহ, এই 700-800 পোস্ট এক অর্ডারেই তাদেরকে অব্যাহতি, বহিষ্কার, খারিজ যেভাবেই করেন করে এখানে দেশপ্রেমিক পুলিশ অফিসারদের নিয়োগ দিলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। তারা করতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা, আমরা বারবার বলেছি। সেটা করতে পারলে আজকে এই যে পুলিশে 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা ফাংশন করতে পারছে না, এখন পর্যন্ত তাদের মানে পুরোপুরি তারা এই বাহিনীটাকে নিয়ন্ত্রণেই নিতে পারছে না। এই যে একটা অবস্থা, কেন পারছে না? কারণ ওই যে বললাম 1 থেকে 95 পর্যন্ত চেয়ারগুলো তাদের দখলে, উপর থেকে অর্ডার হয়, ওই অর্ডার নিচে নামেন না, ওই 95 নাম্বার টেবিলে এসেই ফাইল আটকে যায়, 94 নম্বর বা 92 নম্বর টেবিলে ফাইল আর যায় না। এবং ডে বাই ডে এখন তারা এতটাই শক্তিশালী হচ্ছে, সচিবালয়ে প্রায়ই যাওয়া হয়, বিভিন্ন উপদেষ্টার সাথে মিটিং হয়। কয়েকদিন আগে বোধহয় 4-5 দিন হলো স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান ম্যাডামের সাথে একটা মিটিং ছিল। সেই মিটিং এ তিনি মানে এক প্রকারের মানে কান্নারত একটা অবস্থার মতো তিনি নিজে বলছেন যে আমি আর লোড দিতে পারছি না, এত করাপশন, এত অনিয়ম, এত দুর্নীতি, মানে আমার চিন্তার বাইরে, হিমশিম খাচ্ছি আমি, সকাল থেকে রাত 9টা পর্যন্ত অফিস করতে হয়, তারপরে পাচ্ছি না। নিজে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে উপরে রেখে বলছি, তিনিও এই কথা বলছেন যে আমি 1 মিনিটের জন্য এই চেয়ারে আর বসে থাকতে চাই না, যত দ্রুত এখান থেকে যেতে পারবো আমি মুক্ত হই। এই যে একটা অবস্থা, মানে আসলে তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এখন এই যে তাদেরকে কাজ করতে দিচ্ছে না, এটার জন্য তারাও অনেকাংশে দায়ী। কেন জানেন? এটা আসলে আমার বলতে হচ্ছে আজকে টিটু ভাই, যেহেতু আপনি খোলামেলা জানতে চাচ্ছেন। 5ই আগস্টে আমরা বিপ্লব করেছি, আমরা কিন্তু একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা রহস্যে, অজানা কারণে বিপ্লবী সরকার হয় নাই।